আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংবাদে। নুসরাত জাহান মনপুরের সংবাদ চুরির সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র তাপ প্রবাহে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। কাল খুলছে প্রাথমিক বিদ্যালয়। তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ছেটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে রাখা হবে 3 ভ্যান বিশুদ্ধ পানি। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুর দাসত্ব করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। রাজনৈতিক চরিত্র হারিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জিএম কাদের। কিশোর গ্যাংয়ের নেপথ্যের কারিগরদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানো চক্রের 3 সদস্য গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাই টিভি। দর্শক, এবার বিস্তারিত। শুরুতেই তীব্র দাবদাহ প্রসঙ্গ। তীব্র তাপ প্রবাহে ক্রমশ স্থবির হয়ে পড়ছে জনজীবন। চলতি মাসে তাপপ্রবাহের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এই অবস্থার কারণে আবারও 3 দিনের হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবু সাইদ রিপোর্ট। চলতি বছরের 31 মার্চ থেকে এ পর্যন্ত টানা তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। 1948 সাল থেকে 75 বছরের ইতিহাসে এই প্রথম তাপের তীব্রতা দীর্ঘস্থায়ী হয়েছে। এর আগে 2019 সালে টানা 23 দিন সর্বোচ্চ তাপপ্রবাহে পড়েছিল পুরো দেশ। যদিও গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেড়ে চলেছে গরমজনিত রোগীর সংখ্যা। জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতাল চত্বরে আগত রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচন্ড গরমে তাদের অবস্থা হাঁসফাঁস। প্রচন্ড গরমে আমি একটা রোগী ঘামছে, ঘামার পরে বুকে জমায় শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে। এই গরমের জন্য তো শ্বাসকষ্ট তার বেশি হচ্ছে, এই জন্য এখানে আসছে বক্ষব্যাধি চিকিৎসা নিতে। প্রচন্ড গরম নিয়ে কি বলছেন এই চিকিৎসক, আর পরামর্শ বা দিলেন কি? অল্প গরম বা ইয়াতেই আপনার আক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের সিমটমগুলো বেড়ে যাচ্ছে, কাশি বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে। এই গরম থেকে বাঁচার আসলে একটাই উপায়, সেটা হচ্ছে যে অত্যন্ত প্রয়োজন ছাড়া আপনারা রোদের মধ্যে ঘরের বাইরে বের হবেন না। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছেন তীব্র তাপদাহের কারণে ষষ্ঠ বুলেটিনে আবারও 3 দিনের হিটওয়েভ অ্যালার্ট জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপদাহ যে চলমান থাকবে এটা আপনার মে মাসের প্রথম দিক পর্যন্ত থাকবে। নতুন করে আবার হিটওয়েভ শুরু হবে এবং সেক্ষেত্রে নর্মালি হিটওয়েভ যেটা হয় আপনার 5 থেকে 7 দিন। যে হিটওয়েভ সতর্কবার্তা যেটা ছিল এটা পঞ্চম দফা দিলেন। দাবদাহের পর আগাম স্বস্তির বার্তাও। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে 7 দিনের ছুটি শেষে কাল খুলছে প্রাথমিক বিদ্যালয়, তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের মধ্যে রবিবার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, তবে প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। শনিবার তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দিক নির্দেশনায় বলা হয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টারগুলোতে শ্রেণীর কার্যক্রম চালুর বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট 10:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায় আগামী ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠান খুলছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিক্ষণ ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন ৪ লাখ লিটার পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি ছেটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরীর আগারগাঁওয়ে পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। গরম থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন ৩টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে বলেও জানিয়েছেন আতিকুল ইসলাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীতে কোথাও দেখা মিলছে না বৃষ্টির। কাঠফাটা রোদের তীব্র তাপ আর গরমের কারণে অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে হঠাৎ বৃষ্টি, আর এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কৃত্রিমভাবে ছিটানো বৃষ্টি। এই বৃষ্টিতেই শিশু কিশোরদের সাথে ভিজলেন ঢাকা উত্তরের মেয়র। গরমের এমন প্রেক্ষাপটে রাজধানীতে বিভিন্ন স্থানে ওয়াটার স্প্রে দিয়ে ৪ লাখ লিটার পানি ছিটানো কার্যক্রম চলবে বলে জানান আতিকুল ইসলাম। চিফ হিট অফিসার কিছু তারা সাজেশন দিয়েছে আমাদেরকে। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় ৪ লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেইন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। জানান হিট অফিসারের পরামর্শক্রমেই নগরীতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরীকে সাময়িক ঠান্ডা রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলা পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটির কাজ চলছে। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব। এছাড়াও উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন, তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের জনগণকে তোয়াক্কা না করে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। বিএনপি দলের মধ্যেই গণতন্ত্র নেই বলে তারা দেশেও গণতন্ত্র দিতে পারবে না বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজারে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথমেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করেন ওবায়দুল কাদের। দাসত্বের বিষয়টি এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপির দলের মধ্যেই গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। যেই নেতারা বড় বড় কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়? 501 জনের জাম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে? কাজে যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা করি। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ কাজ করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রাজধানীতে দলটির বর্ধিত সভায় এই মন্তব্য করেন জিএম কাদের। আন্দোলনে পরাস্ত বিএনপি জাপার উপর দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করে জাতীয় পার্টি। বিভিন্ন জেলা ও মহানগর নেতাদের বক্তব্যে উঠে আসে বিগত জাতীয় সংসদ নির্বাচন ও দলের বিভক্তি সহ রাজনৈতিক নানাবিধ প্রসঙ্গ। বিশ্বাস করে বারবার তার পায়ে তলে আপনারা যাবেন, ঐক্য করে সে ঐক্য তো হতে পারে না। জাতীয় পার্টির নেতা ও কর্মীদেরকে আজকে তারা রাজনীতি করতে দিচ্ছে না। একটি বিশেষ বাহিনী আমাকে ফোন করে বলেছিল তুমি 4 লক্ষ ভোট পেলেও পাস করতে পারবে না, সেদিনই আমি নির্বাচন প্রত্যাহার করেছি। উদ্বোধনী বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন পার্টির চেয়ারম্যান। চাপ আসুন যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো। নির্বাচন পরবর্তী সময়ের রাজনীতি এবং সংসদের বিরোধী দল নির্বাচন করা নিয়ে ক্ষমতাসীনদের ভিন্ন পরিকল্পনা ছিল বলেও মন্তব্য করেন তিনি। পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন। কিংস পার্টিগুলো কি হয়েছে? এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী দল হবে। দেশের সর্বস্তরেই এখন বিরাজনীতিকরণ চলছে বলেও অভিযোগ বিরোধী দলীয় নেতার। আওয়ামী লীগের কথা আমি বলি, তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে। এগুলো হলো বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণ হলো মুক্তিযুদ্ধের চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে। এই কাজ হয়েছে আওয়ামী লীগ, তারা রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে ফেলেছে। বিএনপির রাজনীতি নিয়েও মন্তব্য করেন তিনি। বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে, আমি তাদের দোষ দিই না। আমি সহানুভূতিশীল, দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি। বিএনপি জামাত দিনরাত আমি বেঈমান, আমি গেলাম জন্য নির্বাচন হলো, আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন ইত্যাদি ইত্যাদি। আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবে সরকার চলতো। ভবিষ্যতে দলের মনোনয়ন নিয়ে কেউ ব্যক্তি স্বার্থে অন্য দলের প্রতীক বা নেতার নাম ব্যবহার করলে তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন। ভবিষ্যতে এলাও করা হবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা ও শেয়ারের দাম নিয়ে অপপ্রচার চালানো চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, চক্রটি ফেসবুক অনলাইন গ্রুপে শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব ছড়ানো ছাড়াও বিভিন্ন কোম্পানির নামেও অপপ্রচার চালাত। 3 জনকে গ্রেফতার করে যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে। থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক ব্যবসায়িক সভায় তিনি আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। গত 15 বছরে আর্থসামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের সফল স্নাতক হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই ঘটেছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে লালমনিরহাটের বিভিন্ন উপজেলার প্রার্থী ও নির্বাচক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি। আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, সবার কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। একটা গণতান্ত্রিক দেশের নির্বাচনী ব্যবস্থাটা আরও জোরদার হওয়াটা জরুরি। গত বছরের 28 অক্টোবর রাতে ডেমরার দেইল্লা বাসস্ট্যান্ডে অসীম পরিবহন বাসে অগ্নিকাণ্ডের মূল হোতা মনির মুন্সি সহ 3 জনকে আটক করেছে সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরে মনির মুন্সি তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই শাহেদকে ডাকে এবং 2 জনে মিলেই পরিকল্পনা করে যে আরও কিভাবে এমন কোনো ঘটনা ঘটানো যায় যাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, আনইথিক্যাল কন্টেন্ট, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র্যানসামওয়্যার সহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে ছাত্রছাত্রীরা আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। স্টুডেন্টস এঙ্গেজমেন্ট টু কমবেট সাইবার ক্রাইম শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে সরকারি বেসরকারি মোট 8টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই সাইবার স্পেসে যারা অপরাধ করবে আমরা কিন্তু কাউকে ছাড় দিই না। আমি চাইব তোমরা সাহস করবা, বাংলাদেশ পুলিশ সিআইডি তোমরা এখানে মেসেজ দেবা, অথবা ইন্ডিভিজুয়াল যদি মনে করো যে সেক্রেসি মেনটেন করতে হবে, ইন্ডিভিজুয়াল নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করো। ইন দ্যাট কেস আমরা যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমাদের সুবিধা হয়। এবার তথ্য প্রযুক্তি বিষয়ক মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাইটেক। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে মানুষ এখন যোগাযোগের মাধ্যম হিসেবে হাতের স্মার্টফোনটির উপরই বেশি নির্ভর করে থাকে। আর এই সুযোগটাই নিচ্ছে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, যা এখন $1,000 কোটি বাজার তৈরি করেছে বিশ্বব্যাপী। ক্রেতা আকৃষ্ট করতে প্রতি বছরই বাজারে আসে নতুন ফিচার সংবলিত মোবাইল ফোন। চলতি বছর বাজারে আসা মোবাইল ফোনের বিস্তারিত তুলে ধরছেন মহিবুল কাদের। চলতি বছরে বাজারে কি কি নতুন ফিচারের ফোন এসেছে তা জানতে উদ্গ্রীব হয়ে আছে অনেক ব্যবহারকারী। বাজেট বান্ধব হবে নাকি আকাশচুম্বী দাম, এ নিয়ে আলোচনা চলছে অনেকের মাঝেই। বছরের প্রথমেই বাজারে এসেছে আলোচিত OnePlus 12 মোবাইল ফোন। 3টি রঙে পাওয়া যাচ্ছে এটি। অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম চালিত এই মোবাইল ফোনে ক্যামেরার ক্ষেত্রে বরাবরের মতোই চমক দেখিয়েছে। বাজারে এসেছে আরেক আলোচিত ফোন স্যামসাং গ্যালাক্সি S24। অ্যামোলেড কোয়াড এইচডি প্যানেল এবং এর পিক ব্রাইটনেস লেভেল 2500 নিটস, যা অ্যাপেল 15 সিরিজের থেকেও বেশি। এছাড়া 2023-এর শেষ ভাগে বাজারে আসে Xiaomi 14 মডেলের এই ফোনটি। আলোচিত এই ফোনটি ভিডিও রেকর্ডিংয়ের সময় 360 ডিগ্রি সাউন্ড রেকর্ড করতে পারে। তবে বাজারের নতুন এসব ফোনের দাম লাখ টাকার ঘরে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। দেশজুড়ে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে ঝিনাইদহের মহেশপুরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন জেলার বোরো চাষিরা। তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকট। আবার শ্রমিক পাওয়া গেলেও গুনতে হচ্ছে বেশি টাকা। এতে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে লোকসান গুনতে হবে চাষিদের। প্রতিনিধি সারওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। তীব্র তাপদাহে চলতি বোরো মৌসুমে ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে পড়েছেন ঝিনাইদহের মহেশপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধান বেশ ভালো হয়েছে, অথচ নেই ধান কাটার ধুম। বাধ্য হয়ে মাথায় রোদ আর তাপের মধ্যেই ধান খেতে নামছেন কৃষকরা। গরমে এই যে ধান কাটবো, কৃষকের জোন পাওয়া যাচ্ছে না, তাপমাত্রা বেশি। এই গরমে কেউ কাজ করতে পারছে না। এখন কি উপায়, কি সামনে বাড়া ধান আমরা করতে পারবো না। মাঠে যে রোদ গরম তাপমাত্রা আমরা জোন পাচ্ছি না, ধান আমরা কি দিয়ে কাটবো, কি করবো? প্রচুর পরিমাণ তাপ, এই জন্য জোন টোন পাওয়া যাচ্ছে না, ধান কাটা অসুবিধার মধ্যে পড়ে আছে। না, মাঠে কেউ জোন আসতে চাচ্ছে না, মাঠের পর মাঠ ধান সব পড়ে রয়েছে গরমের কারণে। বৈরী আবহাওয়া আসার আগেই দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষি অফিস। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই ধান কর্তন হয়ে যাবে এবং আমাদের কৃষকদের সবসময় পরামর্শ দিচ্ছি যে আপনারা যত দ্রুত সম্ভব, মানে 80% ধান পেকে গেলেই যেন কেটে নেন। ঝিনাইদহের মহেশপুরে এবছর বোরো মৌসুমে 21,576 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। SM হামিম, মাই টিভি। এবার অর্থ ও বাণিজ্য সংবাদ। লিনোভো ব্র্যান্ডের উচ্চ পারফরমেন্স স্টোরের সর্বশেষ SSDর উন্মোচন করা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে SSDর উদ্বোধন করেন B-Win-এর কান্ট্রি ম্যানেজার রাজেশ খোবানা। এ সময় বাংলাদেশের কান্ট্রি প্রধান মোস্তফা মনোয়ার সাগর উপস্থিত ছিলেন। নতুন SSD 512 GB থেকে 4 টেরাবাইট পর্যন্ত বাজারে পাওয়া যাবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। প্রবাসী সংবাদ।
দূতাবাসের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অ্যাওয়ারনেস রাইজিং মোবাইল কনসুলার ক্যাম্প শিরোনামে সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 26 এপ্রিল শুক্রবার মহরারকের আল ইসলাহ অডিটোরিয়ামে দিনব্যাপী দূতাবাসের উদ্যোগে পাসপোর্ট সেবা, আইনি সেবা, LMR বিষয়ক তথ্য প্রদান, ফ্রি মেডিকেল সেবা, ট্রাফিক রুলস সহ আরও বিভিন্ন সেবা প্রদান করা হয়। দূতাবাসের শ্রম বিষয়ক সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মহিউদ্দিন কায়েস, মিনিস্ট্রি অফ লেবার, জেনারেল ডিরেক্টর অফ ট্রাফিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারনাল মাইগ্রেশন অর্গানাইজেশন এর প্রতিনিধিরা। দর্শক, এর সাথে সংবাদ শেষ করছি, শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। তীব্র তাপ প্রবাহে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি ও কাল বৈশাখীর সম্ভাবনা। কাল খুলছে প্রাথমিক বিদ্যালয়। তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে রাখা হবে 3 ভ্যান বিশুদ্ধ পানি। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুর দাসত্ব করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। রাজনৈতিক চরিত্র হারিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য GM কাদের। কিশোর গ্যাংয়ের নেপথ্যের কারিগরদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পুঁজিবাজার দিয়ে গুজব ছড়ানো চক্রের 3 সদস্য গ্রেফতার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /মাইটিভি নিউজ, আর আপনি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /মাইটিভি বাংলা, ফেসবুক /মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখা আমাকে জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ।